সম্পাদক মহাশয়, উপস্থিত গভর্নিং বডি মেম্বার, জেলা সভাপতি, সম্পাদক সহ উপস্থিত সকল সতীর্থদেরকে শুভ বিজয়ার পেরিয়ে গেছে যদিও, এবং দীপাবলির শুভেচ্ছা রইল। আলো আমাদের কাছে নতুন বার্তা বয়ে নিয়ে আসে, আর আলোর প্রকাশ কিন্তু সবচেয়ে ভালো হয় অন্ধকার অর্থাৎ কালোর মধ্যেই। আর আমরা যারা শিক্ষকতা করি, আমাদের কাজ ওই কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে সাদা চক দিয়েই আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করা। কালো যেখানে অশুভ বলে, সেখানে সেই কালোকে শুভ করার গুরু দায়িত্ব এই গুরুদের হাতেই অর্পিত আছে। আমাদের কাজ যেখানে ছিল, আমরা পড়াশোনা শেখাবো, বিদ্যালয়ের মধ্যে গিয়ে সেখানে কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা তাদের চলার পথটাকে আরও সুগম করে তুলব শিক্ষার মাধ্যমে। এই কাজ করতে গিয়ে আমাদের সামনে আরও অন্য কাজও এসে পড়েছে। আমরা যখন দেখলাম যে সমাজটাতে শিশু শিক্ষার্থী বড় হচ্ছে, সেই সমাজের মধ্যে যে দুর্নীতি বাসা বেঁধেছে তাকেও সরানো প্রয়োজন। প্রতিনিয়ত শিক্ষকরা বঞ্চিত হচ্ছিলই, তারপর বঞ্চিত হতে শুরু করলো শিক্ষার্থী যারা আছে তারা। প্রকারান্তরে বঞ্চিত হচ্ছে আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থাটাই। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রথম এই শাসকের চোখে চোখ রেখেই বলতে পেরেছিল যে আপনি শিক্ষকদের বেতন যেটা দিচ্ছেন সেই বেতনে ভুল আছে। রোপার অন্তর্বর্তীকালীন সময়ে তার সংশোধনের যে লড়াই আমাদের উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুরু করেছিল, সেই লড়াইয়ের হাত ধরে আজ আমরা আরও অনেকগুলি লড়াইয়ের অংশীদার। খুব স্বল্প সময় একটা সংগঠনের জন্য এই যে সময়কালটা, সেটা কিন্তু খুব বেশি বড় নয়, এটা আমরা প্রত্যেকেই বুঝি। তবুও খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রচুর কাজ। শুধুমাত্র দিনরাত্রির আমরা একটি কাজই করে চলেছি, কিভাবে শিক্ষার্থীদের উন্নতি হয়, কিভাবে শিক্ষকদের উন্নতি হতে পারে, সর্বোপরি কিভাবে শিক্ষার উন্নতি হতে পারে। আর এই মহান কাজে যারা এগিয়ে এসেছেন তারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, তারাই সমাজের অন্যদের বোঝাতে শুরু করেছে যে এগুলোর প্রয়োজনীয়তা কোথায় আছে। আমরা বলেছিলাম প্রথমেই যে শিক্ষাটাকে যদি বাঁচাতে হয় তাহলে পরিকাঠামোর উন্নতি করতে হবে, শিক্ষকদের উন্নতি, শিক্ষার্থীদের উন্নতি করতে হবে। আজকে কিন্তু আমরা যে অশনি সংকেতগুলো পেয়েছিলাম সেগুলো সত্যি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে উনি সবার সাথে কথা বলেন না। উনি প্রধানত শিক্ষক যারা আছে, যারা শিক্ষিত শ্রেণীর মানুষ, যারা সত্যটা বলতে ভয় পায় না, তাদের সাথে কথা বলতেই আমাদের শিক্ষামন্ত্রী ভয় পান। বিগত শিক্ষামন্ত্রী তো এখনও জেলের সেই স্বপ্নগুলোকে মনে করছেন। এই তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। সেখানে দাঁড়িয়ে যেখানের আমাদের রোপা তৈরি হয় এবং সেই রোপার রূপকার আমাদের নেত্রীর নির্দেশেই তার কর্মচারীদের ডিএটাকে শূন্য করে দিতে পারে, এটা একটা ভয়ানক ইঙ্গিত ছিল। আমরা কারা কতটা বুঝেছি আমরা জানি না। রোপা 2019-এ দেখবেন আমাদের ডিএটা শূন্য আছে। সারা ভারতের নিরিখে পশ্চিমবঙ্গের কর্মচারীদের উপর পশ্চিমবঙ্গ সরকারের এই যে পরীক্ষা চালানো, এটা আসলে কর্মচারীদেরকে গিনিপিগ বানিয়ে দেওয়া, এবং এটা উদাহরণ হতে পারে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও। আমাদের দিদিমণি বা পিসিমণি যাই বলি না কেন, উনি সেই সৎসাহস দেখিয়ে কর্মচারীদের
ডিএটা বন্ধ করবার ক্ষমতাটা কিন্তু দেখিয়েছে। কর্মচারীরা কতটা তার প্রতিবাদ করছে সেটা পরের কথা, কিন্তু ওটা করেছেন উনি। এটা একটা ভয়ানক দিক। ডিএ বন্ধ হয়ে যাওয়ার অর্থ প্রতিদিন আপনার বেতন কমে যাওয়া, কারণ জিনিসপত্রের দাম তো কমে নেই। আজ থেকে 10 বছর 5 বছর আগে প্রতিদিন ব্যবহৃত যে গ্যাস তার দাম যা ছিল এখন তো তা নেই, সব কিছুর মূল্য বেড়েছে। আপনার আমার বেতনটা বাড়েনি, খেয়াল করুন, কারণ ডিএ না বাড়লে এটা বাড়বে না, প্রতিনিয়ত আপনার বেতন কমেছে। আরও ভয়ানক বিষয় ছিল, যেখানে সব কিছুর মূল্য বৃদ্ধি হয় সেখানে পশ্চিমবঙ্গের এইচআরে কমে যায় কর্মচারীদের, 15 থেকে 12 করে দেওয়া হয়। এগুলোতে কর্মচারীরা প্রতিবাদ করেনি। তখন প্রতিবাদ করেনি বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা টেট পাস করেছে তাদের সাথে যারা টেট পাস করেনি তাদের মধ্যে একটা বিভেদ এসেছে। আমাদের কাছে এগুলো মনে হয় এগুলো কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো পরিকল্পিতভাবে সারা দেশ জুড়েই শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার একটা প্রয়াস ছাড়া আর কিছু নয়। এগুলো আমাদেরকে ভাবতে হবে। এর জন্য তাহলে কারা দায়ী বলা যেতে পারে? নীতি নির্ধারণ প্রণয়ক যারা আছেন পশ্চিম ভারতবর্ষের, সংবিধানকে যারা সাক্ষী রেখে যারা ভারতের শিক্ষা ব্যবস্থাকে চালাতে চায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ ব্যতিক্রমী নয়। তারা এনসিটি যেখানে আছে, তারা যারা এটা দেখাশোনা করে, সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় বের করেছে যে আপনি টেট যদি না দিয়ে থাকেন আপনি অযোগ্য মাস্টার। মুশকিল বিষয় হলো আপনার কাছ থেকে পাশ করে সমাজের যে প্রতিষ্ঠিত মানুষেরা আছে তারাও তাহলে অযোগ্যই হয়ে গেছে, কারণ অযোগ্যদের হাতে তো আর যোগ্যর কিছু তৈরি হতে পারে না। অদ্ভুত ধরনের একটা নিয়ম। আমরা সাধারণত কি জানি, বয়স কম, আমার মনে রাখার ক্ষমতা অনেকটাই বেশি একটা সময় পর্যন্ত, তারপরে সম্পৃক্ত হওয়ার পর যত বয়স হয় আমরা ভুলতে থাকি, কারণ আমাদের কাছে সেটা এক্সারসাইজ করার মতো কিছু থাকে না। আমি যখন চাকরি পাওয়ার পর অন্য কোনো ছাত্রছাত্রী আমার পেশার বাইরে, তাদেরকে যখন আমি টিউশনি পড়িয়েছি, সরকার বলেছে নিয়ম করে আপনি টিউশনি পড়াতে পারবেন না। টিউশনি পড়ানোটা বিতর্কিত হলেও টিউশনি পড়ানোটা যদি সত্যিই আমি পড়াতাম, বা বহু শিক্ষক শিক্ষিকা যোগ্য যারা পারেন, যারা প্রাথমিকে চাকরি করেও ইউনিভার্সিটি স্টুডেন্টকেও পড়ান, যারা এমসিএ স্টুডেন্টকেও পড়াতেন, তারা সব ছেড়ে দিয়েছেন, সরকারের কথা শুনেই ছেড়েছেন। অথচ সরকারি ডাক্তাররা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, শিক্ষকরা পারেন না। তখনও এর প্রতিবাদ হয়নি। তাহলে আমাকে যদি আমার পড়াশোনার মধ্যে থাকতে দিত, আমার টেট দিতে কোনো ভয় ছিল না। আমি সব ছেড়ে দিয়েছি। আমার গণ্ডিটা সীমাবদ্ধ কোথায় হয়েছে? এই সরকার আসার পর কতগুলো ট্রেনিং হয়েছে আমাদের মনে করতে পারবেন কেউ? হয়নি, কারণ এই সরকার বিশ্বাস করে না শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করাতে। যদি চাইতো তাহলে স্কুলগুলোতে একটা করে অন্তত কম্পিউটার থাকতো, আপনার হাতের মোবাইল এবং নেটটা দিয়ে পরে আপনাকে ছাত্রছাত্রীদের এন্ট্রিটা করাতো না। সুতরাং এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত ভাবনার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বলছে টেট দিতে হবে। এখনকার পড়াশোনা করে যারা পড়াশোনার মধ্যে আছে, সেই পড়াশোনা করার পরেও টোটাল যত পরীক্ষা দিয়েছে তার মধ্যে 2.57 বা তার একটু বেশি, 3% কম ছাত্রছাত্রী যারা ফ্রেশার, যাদের ঝাঁ চকচকে ব্রেন, যাদের মনে রাখার ক্ষমতা বেশি, যারা পড়াশোনা করছে, তারা পাস করেছে 3% কমে। তাহলে এত বছর পরে শিক্ষক শিক্ষিকাদেরকে যদি সেই যোগ্যতা মানে পৌঁছাতে হয়, যে টেটটাই আমরা যখন জয়েন করেছি তখন আমাদের ছিল না, সেই টেট নাকি পাস করতে হবে। অদ্ভুত ধরনের একটা রায় এসেছে। প্রস্তুত থাকুন। প্রতিবাদ করতে ভুলে যাওয়া বা ভুলিয়ে দেওয়ার যে রাজনীতি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে চলছে, সেটা বেশি দিন চলতে পারে না। যতগুলো দুর্গ স্থাপন করা হয়েছিল, ইতিহাস বলে প্রত্যেকটা দুর্গের পতন হয়েছে। সে যতই শক্তিশালী হোক না কেন, যতই সাম্রাজ্য যত বছরই হোক না কেন, সমস্ত সাম্রাজ্যের পতন হয়েছে। অন্যায় দুর্নীতি যেখানে, তার পতন আজ না হোক কাল হবেই। সুতরাং যারা শিক্ষক, শিক্ষিত শ্রেণীর মানুষ, এগিয়ে থাকা মানুষ,
তারা যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে এক প্রকার না খেতে পাওয়া, অর্ধেক রুটি খেয়ে বেঁচে থাকা মানুষ এবং যারা তাদের সন্তান সন্ততিকে পালন করতে গিয়ে এই দুর্মূল্যের বাজারে নাভিশ্বাস উঠছে, তারা কিন্তু প্রতিবাদ সহজে করতে পারবে না বন্ধু। প্রতিবাদের জন্য প্রথমে কলমটাকে এগিয়ে আসতে হয়, আর এই কলমটাকেই সবচেয়ে বেশি ভয় পায় শোষক শাসক। বরাবর দেখবেন এই কলমকে সবচেয়ে বেশি ভয় পেয়ে এসেছে। তাই শিক্ষকদেরকে ভয় পাওয়ার আছে, শিক্ষিত হয়ে উঠলে তাদের কাছ থেকে ভয় পাওয়ার আছে, কারণ লুটপাটটা তাহলে বন্ধ হবে। মানুষ শিক্ষিত হলে ঠিক জায়গায় ভোট দিতে পারবে। আপনাকে বিএলও ডিউটিতে নামিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন করেছেন যে আপনার এবং আমাদের যে ডিপার্টমেন্ট, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যে রিক্রুটমেন্টগুলো করতে হতো, যারা নেই বলে আজকে প্রাথমিক শিক্ষকদেরকে আজকে বিএলও ডিউটি করতে হচ্ছে, রিক্রুটমেন্ট থাকবে না কেন? এইটা নিয়ে কেন প্রশ্ন উঠবে না যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেখানে চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে, চেয়ারগুলো ফাঁকাই থেকে গেছে, সেখানে রিক্রুটমেন্ট হলে অন্য ডিপার্টমেন্ট থেকেও তাহলে নেওয়া যেত। সব টার্গেট হচ্ছে প্রাথমিক শিক্ষক। হাই স্কুলকেও বাদ দিয়ে পরে প্রাথমিক স্কুলের শিক্ষক, যেখানে 2 জন শিক্ষক আছে। একটা অদ্ভুত নিয়মে ভারতবর্ষের, একমাত্র ভারতের শিক্ষা ব্যবস্থাতেই এটা হয়, যেখানে নিয়ম থাকে নাকি 5টা শ্রেণী থাকলেও 2টো শিক্ষক থাকবে। ভাবতে পারেন এই সমস্ত নিয়মের মধ্যে আমরা চলে এসেছি। সেখান থেকে শিক্ষককে তুলে নিয়ে বলছে বিএলও ডিউটি করতে হবে। সম্ভবত পরশু একটা দেখেছি যে নির্বাচন কমিশন নাকি বলছে শিক্ষকদের বিএলও ডিউটি, বা শিক্ষকদের কথাও উঠেছে ওখানে, তারা সব কিছু বাদ দিয়েও হয়তো তাদেরকে ডিউটি করতে হবে। আমরা কড়া চ্যালেঞ্জ করছি, সেটা ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয় হোক, নির্বাচন কমিশনার স্বতন্ত্র তিনিই হন, আর যেই হন না কেন, শিক্ষক তার পেশার সময়ের মধ্যে যদি কেউ ডিউটি করায় তার বিরোধিতা হবে। এটা কেউ করাতে পারবে না, কারণ শিক্ষার অধিকারটা ওই শিশুদেরও আছে। সংবিধানের এই মৌলিক বিষয়গুলো নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও লড়াই করতে হলে এই সংগঠনটা সুপ্রিম কোর্টেও লড়াই করতে ভয় পায় না। সেটা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে ডিএকেসে এই সংগঠনটা দেখিয়ে দিয়েছে। আমি এতক্ষণ ধরে বললাম, এগুলো সবই হয় আপনাদের জানা, তবুও বললাম এ কারণেই যে আগামী দিনে প্রস্তুত হতে হবে আরও বৃহত্তর লড়াইয়ের জন্য। যদি সত্যিই আপনাকে টেট দিতে হয়, এখানে যতজন উপস্থিত আছেন পাস করার সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না। আপনার আমার প্রাইমারি স্কুলে পড়িয়ে প্রতিদিন স্কুলে গিয়ে আমাদের কাছে বাকি ক্লাস 10-এর অঙ্কগুলোও মনে থাকবে না। এটা হাসির জিনিসও নয় কিন্তু। মানে অনেকে হয়তো ভাববে শিক্ষক তো তিনি সবই পারেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। সুতরাং পাস না করলে আপনার চাকরি থাকবে না। আমরা দেখেছি 26,000 ছেলে মেয়েকে রিক্রুট করার পর 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। দুর্নীতি হয়েছে, আমরাও বলেছি যে দুর্নীতি হয়েছে। 26,000 জনেই দুর্নীতি করেছিল। সুপ্রিম কোর্টের অদ্ভুত ধরনের একটা রায়, একজন সাধারণ নাগরিক হিসাবে এই রায়ের বিরোধিতা আমি করতে পারি। এই কারণেই করতে পারি যে আমার 26,000 জন কিন্তু সেখানে এই দুর্নীতির সাথে যুক্ত ছিল না। দুর্ভাগ্যের বিষয়, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল এই আমাদের শিক্ষা দপ্তর থেকে শুরু করে যে সমস্ত নেতামন্ত্রী, কারোর বিরুদ্ধে কোনো একটা রায় এখনও পর্যন্ত আসেনি। অদ্ভুতভাবে 26,000 ছেলে মেয়ের ঘর অন্ধকার হয়েছে, কিন্তু তাদের ঘরগুলো লুটের টাকাতে আলো জ্বলেছে, দীপাবলিতে তারা ফটকা ফাটিয়েছে। এগুলো নিয়ে আমরা ভাববো না? সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি করতে যে মন্ত্রিসভা থাকে তারা তৈরি করতে পারে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা যায়, যদি প্রয়োজন হয় ভ্যাকেন্সি যদি তৈরি করতে হয় বাড়তি, তারা করতে পারে, নিয়মে আছে, কিন্তু সেটা যথেচ্ছাচারে হতে পারে না। আমি 100 জনের পোস্ট তৈরি করতে পারি, সেটা কখনো 1000 জন হতে পারে না। আমার ভ্যাকেন্ট পোস্ট মন্ত্রিসভা আছে বলে লুটপাট করব, তার জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলো। সুপ্রিম কোর্ট যখন দেখেছে, এটা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট সেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার নেতামন্ত্রী এবং একটা মন্ত্রিসভার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যারা বিধানসভায় আছে তাদের এগেনস্টে কোনো কথা আমরা শুনতে পাইনি। এগুলোর প্রতিবাদ হবে না? প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ হতে পারে। দিল্লিতে যে সমস্ত পথের সারমী অর্থাৎ কুকুরেরা আছে তাদেরকে নাকি সরিয়ে দিতে হবে। মনে রাখবেন, প্রতিবাদ হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের রাইটারও বদল হয়েছে। কারণ এটা গণতন্ত্র, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই কথাগুলো এই কারণেই বলছি, টেট যদি দিতে হয় তাহলে লড়াইটা সেভাবেই হবে।
প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যারা টেট পাস করেছেন তারা হয়তো ভাবছে যে টেট পাস করে গেছি আমার আর কি, বিভেদরা তো সেই জায়গাতেই। আজকে তারা থেকে যাবে, কিছু শতাংশ এখানের পাস করবেন, থেকে গেলেন, 5 বছর পর বলবে আরেকটা পরীক্ষা দিতে হবে। পারবেন তো দিতে? আজকে যদি যাদের টেট দেওয়ার কথা নয়, রিক্রুটমেন্ট হচ্ছে সব কিছু মেনে, তাদেরকে টেট দিতে হয়, তাহলে আজকে যারা টেট পাস করেই চাকরি করছে ভবিষ্যতে তাদেরকে অন্য কিছু পাস করতে হতেই পারে, কারণ কোনো বাধা নেই তো এই জায়গায়। সুতরাং সমগ্র শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বেলা সাহার নামে আবার আরেকটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। পশ্চিমবঙ্গ সরকারের সেই সৎসাহসটা হলো না এই রিভিউ পিটিশন দাখিল করার। আসলে সরকার এবং সরকারগুলো ভারতের তারা চায় না শিক্ষা ব্যবস্থা টিকে থাকুক। যদি চাইতো, আর যারা রাজনীতির নেতামন্ত্রী আছে না, সমস্ত রাজনীতির নেতামন্ত্রী, তারা যদি সত্যিই ভারতের এবং শিক্ষা ব্যবস্থার ভালো চায় তাহলে আগামী দিনের পরিবর্তন ঘটাবে। যদি না চায় তাহলে কেউ পরিবর্তন ঘটাবে না, কারণ শিক্ষকতা যদি চলে যায় সরকারিতে, বেসরকারি স্কুলগুলো গড়ে উঠবে। এক্ষেত্রে নেতামন্ত্রীদেরই তো পকেট ভরবে, তাই নয় কি? এই বিষয়গুলো একটু শুধু আপনাদের কাছে তুলে ধরে নিলাম। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে পাই পলিসি চলছে, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে রাখুন। আমরা বলেছি প্রাথমিক শিক্ষক এবং তার মেম্বারশিপ থাকলেই তিনি করতে পারবেন। ক্ষতি কী করে রাখতে? 670 টাকায় যদি 30 লক্ষ টাকার একটা বিমা হয়, দুটো সুবিধা আছে এটার, প্রত্যেকে জানি, তবু একটুখানি বলে দিই। আইদার অ্যাক্সিডেন্টাল যদি কোনো মতে ডেথ হয়, সেক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলির হাতে 30 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। ইতিমধ্যে বাঁকুড়ার বন্দনা কুণ্ডু, স্বর্গীয় বন্দনা কুণ্ডু দিদিমণির পরিবারের হাতে 30 লক্ষ তুলে দেওয়া হয়েছিল। দিদিমণিও কিন্তু রাজি ছিলেন না এই বিমাটা করতে। ওখানেও আমাদের শিক্ষক আছেন, বলেছিলেন যে দিদিমণি করুন, প্রথমে রাজি না হলেও উনি করেছিলেন। চলে গেছেন, বেদনাদায়ক। মুর্শিদাবাদের একজন শিক্ষক, তিনিও মারা গেছেন, তিনি 20 লক্ষ টাকার করেছিলেন। করে রাখুন। পার্সিয়াল ডিসেবিলিটি আছে, অঙ্গহানি ঘটলে সেক্ষেত্রেও এটার ক্লেম পাওয়া যাবে, বছরে একবার প্রিমিয়াম। অন্য জায়গায় এটা এত কমে হবে না, যেহেতু এটা গ্রুপে করা তো সেই জন্য এটা হচ্ছে। প্রত্যেকে নিয়ে রাখুন, না নিলেও এখনও নিয়ে নিন, 30 তারিখ পর্যন্ত নেওয়া যাবে। এবার চলে আসি অভয় বলে যে হেলথ ইন্স্যুরেন্স আছে, এটা প্রত্যেকে অন্তত নেওয়ার চেষ্টা করুন, নিজের জন্য, ফ্যামিলির জন্য। এত কম টাকাতে এত ভালো সুবিধা পাওয়া যাবে না। প্রায় 13,000-এর উপর হসপিটাল আছে সারা ভারত জুড়ে, যেখানে আপনি চিকিৎসা করাতে পারছেন। এগুলো সব কিছুই করা কেন হয়েছে জানেন? সংগঠন লাভ বা মুনাফার জন্য যদি করতো তাহলে 4 বছর ধরে একই প্রিমিয়াম থাকতো না। আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। যারা আমাদের বদনাম করেছে তারাই দেখবেন আজকে একটা পলিসি হেলথ ইন্স্যুরেন্স খুলেছে। আমরা এগুলোও গায়ে মাখি না। এগুলো করা হয়েছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা যারা লড়াই করছেন, তাদের পরিবার সুরক্ষিত না থাকলে পরিবারের কথা ভাববেন না, সমাজটার কথা ভাববেন না, ছাত্রছাত্রীদের কথা ভাববেন। সব কিছুর জন্য করা হয়েছে। সুতরাং এটাও আপনারা করুন। এবার আসি আমাদের পূর্ব বর্ধমান জেলার কথাতে। পশ্চিমবঙ্গের আমাদের সংগঠনের নিরিখে পূর্ব বর্ধমানের গুরুত্ব যথেষ্ট বেশি। আপনাদের মনে আছে, যদি স্মৃতিচারণ করি তাহলে সবার প্রথম যখন আমাদের এই সংগঠনের নামটা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়নি, এই নামটা হয়েছে আপনার 2018 সালে আগস্ট মাসে, 2রা আগস্ট রেজিস্ট্রেশন। তার আগে তখন বর্ধমান ছিল অবিভক্ত। এই বর্ধমানেই সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মিছিলটা হয়েছিল, সেটাই এই বর্ধমানের বুকে দাঁড়িয়ে আপনারা সেদিন অনেকেই উপস্থিত ছিলেন। সুতরাং বর্ধমান মানেই লড়াইয়ের মাটি। বর্ধমান মানেই, একটা সময় বর্ধমান দেখবেন সাক্ষরতার দিকে 1 নম্বর ছিল, আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ, শিক্ষিত মানুষরা আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। আমাদের প্রাথমিক শিক্ষায় পিএইচডি পাশ করাও বহু ইঞ্জিনিয়ার, বহু ভালো শিক্ষক শিক্ষিকা যারা এখন শিক্ষকতা করছেন প্রাইমারিতে অন্য কোথাও না পেয়ে, তারাও আছেন। আর প্রতিবাদ করার মতো মানুষ অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষায় পশ্চিমবঙ্গের অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না। বর্ধমান আগামী দিনে বাকিদের পথ দেখাক,
আমরা এগিয়ে চলি। আরেকটা খুব ভালো খবর, যেটা বর্তমানেই এবছরও মেম্বারশিপে সবচেয়ে বেশি রেজিস্টার্ড মেম্বার করেছে, এ সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য। একটা সংগঠন এগিয়ে চলে সংগঠনের নেতৃত্বের জন্য শুধুমাত্র নয়, সেই নাম না জানা অচেনা যারা সার্কেল লেভেলে কাজ করে, যেখানে আমরা সত্যিই তাকে চিনি না, হয়তো তার নামটাও হয়তো শুনিনি, তারাও এক একজন পিলারের ভূমিকা পালন করেন, তবেই কিন্তু একটা সংগঠন দাঁড়িয়ে থাকে। সারা পশ্চিমবঙ্গে সেই সমস্ত নাম না জানাও শিক্ষক শিক্ষিকা যারা এই সংগঠনটার একটা পিলার হয়ে আছে, যাদেরকে আমরা সত্যিই এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি, তাদের জন্য আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, তাদেরকে প্রণাম জানাই। তারাই এই সংগঠনের একটা ইউনিট। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবারও বলে যাই, টেটের জন্য কিন্তু লড়াই যেটা হবে, তার জন্য যারা টেট পাস করে আছেন তারাও, এবং যারা করে নেই, নিয়ম বলছে অযোগ্য, তারাও কিন্তু প্রস্তুত থাকবেন লড়াইয়ের জন্য। ময়দানের 1 ইঞ্চিও এই সংগঠনটা অন্তত কাউকে ছেড়ে দেবে না। ন্যায় হয়, সত্যের জন্য লড়াইটা সব সময় চলবে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।